এই বুকফাটা আর্তনাদ, একমাত্র সন্তানহারা এক মায়ের। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা নিশানের দিকে আঙুল তুলে অভিশাপ দিচ্ছিল সে। কিন্তু কি করেছে নিশান? আসলেই কি সে দোষী? বলছিলাম, এবার ঈদে মুক্তিপ্রাপ্ত দারুণ একটি সিনেমা, দাগির গল্প। আমি হয়তো একটু দেরি করে ফেললাম। আসলে আমি চেয়েছি এত সুন্দর একটা মুভির গল্প সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরি, যেন আপনি মুভির আসল মজাটা পান। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক দাগির গল্প। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা জেলখানায় বিজয় দিবস উপলক্ষে লটারির মাধ্যমে একজন কয়েদিকে মুক্তি দেয়া হবে। তো এবারের লটারিতে ৩২৮ নাম্বার কয়েদিকে মুক্তি দেয়া হচ্ছে, যে নাম্বারটা ছিল নিশানের। দীর্ঘ ১৪ বছর পর মুক্তি পাচ্ছে সে। এই দীর্ঘ জেল জীবনে নিশানের একজন আপনজন তৈরি হয়েছে, জেলার রমিত চাচা। সে নিশানকে বলে, ১৪ বছরে অনেক কিছু পাল্টায়া গেছে। কোনো মাথা গরম করবি না, গ্যাঞ্জাম দেখলে উল্টা দিকে দৌড় দিবি। একবার যেহেতু দাগ লাগছে, কিছু হলে সব দোষ হবে তোর, তাই সাবধানে থাকবি। রমিত সাহেব নিশানকে সুন্দর করে একটা ওয়াদা করায়। নিশান সাথে সাথে বলে, আল্লাহর দুনিয়ায় সব সুন্দর, বৃক্ষ সুন্দর, বাতাস সুন্দর, আলো সুন্দর, বাতাস সুন্দর, নদী সুন্দর, সাগর সুন্দর, খোদার এই দুনিয়ায় সব চমৎকার। নিশান বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে নিশান দেখছিল এই ১৪ বছরে পৃথিবীটা কতটা বদলে গেছে। নিশান বাসায় আসে। বাবা তখন কোরআন পড়ছিল। এত বছর পর ছেলে বাড়ি ফিরেছে, কিন্তু সে মোটেই খুশি হয় না, বরং জিজ্ঞেস করে, সত্যিই কি সাইরা দিছে? নিশান বলে, জি আব্বা, বিজয় দিবস উপলক্ষে। বাবা বলে যে, বিজয় দিবস তাতে কি, সাজা তো এখনো ৮ মাস বাকি। সত্যিই কি সাইরা দিছে? নিশান বলে, যে আব্বা, পালায় আসে নাই। বাবা আর কিছু না বলে ভেতরে যায়। নিশান দেয়ালে ঝোলানো মৃত দাদির ছবিটার দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যৌবনের সেই দিনগুলির কথা। কথায় আছে না, অভাগা যেদিকে যায় দুকুল শুকিয়ে যায়। ওই সময় নিশানের জীবনটাও ছিল এমন। বাবা নিশানকে বলতো একটা চাকরি বাকরি করতে। নিশান বলতো যে পরের কাজ করতে তার ভালো লাগে না, সে ব্যবসা করবে। সে সময় নিশান প্রেম করত জেরিনের সাথে। জীবনের দারুণ একটা মুহূর্ত পার করছিল দুজন। তাদের প্রেমের মধ্যে দুষ্টু কাজও চলত নিয়মিত। নিশান প্রায়ই জেরিনকে নিয়ে বন্ধু বাবুর বাসায় যেত। নিশানের আরও একটা বদঅভ্যাস ছিল, মাঝে মাঝে সে হঠাৎ করেই উধাও হয়ে যেত। জেরিন কোনো মতেই তার খোঁজ পেত না, ফোনও বন্ধ থাকত। ৮-১০ দিন পর হঠাৎ আবার হাজির হতো। সে কোথায় যেত সেটা একটু পরেই জানা যাবে। এমনই একবার ১০ দিনের মতো নিশানের কোনো খোঁজ খবর নাই। জেরিন একটা ফাংশনে ডান্স করছিল, তখন নিশান সেখানে হাজির। ফাংশন শেষ হলে জেরিন তো কিছুতেই নিশানকে পাত্তা দিচ্ছিল না, আর নিশান সরি বলেই যাচ্ছিল। দুজন একটা নদীর পাড়ে যায়। জেরিন তখনও রাগ। নিশান জেরিনের রূপের তারিফ করে একটা কবিতা বলতে থাকে। শত চাঁদের জ্যোৎস্নায় আহামরি কিছু নেই, মনে হয় সব আলো তুমি এসে দাঁড়ালেই। এরপর জেরিনকে বলে, চলো না বাবুর ফ্ল্যাটে যাই। জেরিন রেগে বলে, কোনো বাবুর বাসায় যাওয়া নাই, অনেক গেছি, আজকে আমরা এখানেই কথা বলবো। নিশান বলে যে, আরে এখানে ভাল লাগে নাকি, পানি, গাছগাছালি, গরু ছাগল, ভেড়া। জেরিন বলে যে, তোমার যে কি ভালো লাগে বুঝি তো, বেশি বেশি পেয়ে গেছো তো, এজন্যই মর্ম বুঝতেছ না। নিশান এবার আরও একটা কবিতা শোনায় আর বাবুর বাসায় যেতে চায়। জেরিন রাজি হয়ে যায় আর দুজন চলে যায় বাবুর বাসায়। কিন্তু কথায় আছে না, চোরের ১০ দিন, গেরস্থর ১ দিন। বাবুর বাবা অফিসে যাওয়ার পথে আবার ফিরে আসে চাবি নেয়ার জন্য। সে বারবার দরজায় নক করে, দরজা খোলার জন্য। ভেতর থেকে কোনো সাড়া নেই। নিশানরা কি করবে বুঝতে পারে না। হঠাৎ একটা গ্লাস পড়ে ভেঙে যায়। এদিকে বাবু এসে বাবার সামনে দাঁড়ায়। বাবা বলে যে, কি ব্যাপার, তুই এখানে, তাইলে ভেতরে কে? নিশ্চয় চোর। বাবু বাবাকে শান্ত করে বলে সে দেখতেছে ব্যাপারটা। এরপর নিশান আর জেরিনকে পেছনের দরজা দিয়ে বের করে দেয়। এভাবেই চলতে থাকে দুজনের প্রেম। একদিন নিশানের বাবা চাকরি বাকরি কিছু করার জন্য রাগারাগি করে। নিশান বাড়ি থেকে বেরিয়ে যায় আর জেরিনকে নিয়ে নদীর পাড়ে যায়। সেদিন জেরিন বলে যে বাসা থেকে তাদের ব্যাপারটা জেনে গেছে, তাই জেরিনকে অন্য জায়গা বিয়ে দিতে চাচ্ছে। নিশান যেন কিছু একটা করে আর তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়।
নয়তো সে অন্য কারো হয়ে যাবে। কিন্তু নিশান তো কিছু করে না, কাজকাম নাই জন্য এমনিতেই তার বাবা দিনরাত রাগ করে। এই অবস্থায় বিয়ের কথা কিভাবে বলবে? বিয়ে করতে হলে কিছু তো করা লাগবে। নিশান যে মাঝে মাঝে উধাও হয়ে যায়, সে আসলে ইন্ডিয়াতে যাওয়া আসা করে এবং সে ইলিগ্যাল মাল চোরাচালানের সাথে জড়িত। এবার জেরিনকে পাওয়ার জন্য নিশান সিদ্ধান্ত নেয় যে সে এবার বড় একটা চালান আনবে, অনেক টাকা ইনকাম করে জেরিনকে বিয়ের প্রস্তাব দিবে। এরই মধ্যে জেরিন একদিন নিশানকে বলে যে সামনের 15 তারিখ ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে, তোমার কিছুই করা লাগবে না, তুমি শুধু একবার আমার বাবার সাথে দেখা করো। কিন্তু নিশান চায় যে সে অল্প দিনে অনেক টাকা ইনকাম করেই তবেই বিয়ের প্রস্তাব দিবে। আর তাই সে জেরিনকে কিছু না বলে ইন্ডিয়াতে চলে যায়। সেখানে থাকা নিশানের বস রঞ্জন নিশানকে বড় একটা চালান দেয়। কিন্তু ওই সময় বর্ডারে খুব কড়াকড়ি আরোপ করা হয়। তো নিশান তার বসের কাছেই কিছুদিন অপেক্ষা করে আর বসের কাছে হিন্দি ভাষা শিখতে থাকে। এদিকে জেরিন নিশানের কোনো খোঁজ না পাওয়ায় একদিন সে নিশানের বাবার অফিসে যায় আর জানতে চায়, আঙ্কেল, নিশান কোথায়? বাবা বুঝতে পারে মেয়েটা কে হতে পারে। সে জেরিনকে বলে যে নিশানের আশায় থাইকো না, ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলো। সেদিন জেরিনের চাপা কান্নায় বুকটা ফেটে যাচ্ছিল। দেখতে দেখতে 15 তারিখ চলে আসে। নিশান সিদ্ধান্ত নেয় যে সে রিস্ক নিয়েই বর্ডার পার হবে। নিশান যখন বর্ডার পার হচ্ছিল তখন বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। কোনো মতে বেঁচে যায় নিশান, কিন্তু নিশানের সঙ্গী রবি, তার পায়ে একটা গুলি লাগে, যে কারণে নিশান তাকে নিয়ে হাসপাতালে যায় এবং বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। বাড়ি ফিরে নিশান যখন বাবুর সাথে দেখা করে তখন বাবু জানায় যে জেরিনের তো বিয়ে হয়ে গেছে। এটা শুনেই নিশানের তো রাগ উঠে যায় আর দৌড়েই রওনা দেয় জেরিনের শ্বশুরবাড়ির দিকে। সেখানে গিয়েই চিৎকার করে জেরিনকে ডাকতে থাকে। তখন সেখানে থাকা জেরিনের হাজবেন্ড সোহাগ, যে কিনা খুবই ভদ্র একজন মানুষ, নিশানকে শান্ত করার চেষ্টা করে। জেরিন আর তার শাশুড়িও বেরিয়ে আসে। নিশান চিৎকার করে একটা কথাই জেরিনকে জিজ্ঞেস করে, কেমনে পারলি তুই? হ্যাঁ, কেমনে পারলি? বাবু নিশানকে শান্ত করার চেষ্টা করে আর তাকে টেনে নিয়ে চলে যায়। সোহাগ ভেতরে গিয়ে ভদ্রভাবে জেরিনকে জিজ্ঞেস করে, ওর কথাই কি বলেছিলে? তুমি তো বলেছিলে ও তোমাকে নিয়ে সিরিয়াস না, কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে ও খুব সিরিয়াস। এবার জেরিন উল্টা ঝাড়ি নেওয়া শুরু করে। সে বলে যে তার মানে আমি আপনাকে মিথ্যা কথা বলছি? আমি কি কিছু লুকাইছি আপনার কাছে? আমি তো ভার্জিন না, সেটাও আপনাকে বলছি। ওর ইগোতে লাগছে, ও মনে করছে ও হেরে গেছে। আপনি দেখবেন কাল সকালের মধ্যে ও সব কিছু ভুলে গেছে। সোহাগ জেরিনের হাতটা ধরে বলে এই ব্যাপারটা শেষ করা দরকার। আর তাই সে জেরিনকে নিয়ে নিশানের সাথে দেখা করতে যায়। এবার নিশান শান্তভাবেই জেরিনকে অভিযোগ করে যে এই সোহাগ তাদের মাঝে এসে তাদেরকে আলাদা করে দিছে। কিন্তু জেরিন সেটা অস্বীকার করে। সোহাগের প্রতি জেরিনের এই টান দেখে নিশান সোহাগকে কংগ্রাচুলেশন জানায় আর সোহাগের কাছে অনুমতি চায় যে আমরা 5 মিনিট একটু আলাদা কথা বলি। জেরিন বলে যে কখনোই না, যা বলার ওর সামনেই বলো। নিশান বলে 4 মিনিট। জেরিন উত্তেজিত হয়ে বলে আমার সাথে কথা বলতে হলে আমার পারমিশন নিতে হবে, তুমি ওকে বলতেছো কেন? নিশান বলে 3 মিনিট। এবার সোহাগ জেরিনকে কথা বলতে বলে, কথা বলে ব্যাপারটা শেষ করতে বলে আর বাবুকে ডেকে নিয়ে দুজন বাইরে যায়। নিশান দরজা বন্ধ করে দেয়, জেরিনকে শক্ত করে জড়িয়ে ধরে আর জেরিনের প্রিয় সেই কবিতার লাইন বলতে থাকে। জেরিন নিজেকে ছাড়িয়ে নেয়। নিশান তার শার্টটা সরিয়ে একটা আঘাতের চিহ্ন দেখায়। আমি তোমার জন্য জীবনের ঝুঁকি নিয়ে বর্ডার পার দিয়ে চলে আসছি, তুই আমারে সাইরা যাইস না। আমি এই বিয়ে মানি না, আমি আজকেই বিয়ে করব তোকে। বলেই সে জেরিনের পায়ে ধরে বসে। জেরিন বলে যে আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, তুই তো সময় মতো আসিস নাই। নিশান বুঝতে পারে জেরিন বদলে গেছে, তাই সে বলে সোহাগ তোরে নষ্ট কইরা ফেলছে, আমি তোরে শুদ্ধ করে দেব। এই বলে নিশান দুষ্টু কাজ করা শুরু করে। এদিকে অনেক দেরি দেখে সোহাগ আর বাবু নিশানকে ডাকতে থাকে। এরপর দুজন দরজা ভেঙে ভেতরে ঢোকে আর দেখে যে জেরিন এক কোণে বসে কাঁপছে। সোহাগের বুঝতে বাকি থাকে না যে কি হয়েছে। সে সোজা গিয়ে নিশানকে এক চর বসিয়ে দেয় আর কলারটা ধরে গালি দিতে থাকে। তখন নিশান সোহাগকে একটা ধাক্কা দেয়, ছাদ থেকে পড়ে যায় সোহাগ। একটা রড সোহাগের গলা ভেদ করে বেরিয়ে পড়ে, মারা যায় সোহাগ।
পুলিশের হাতে ধরা পড়ে নিশান। তাকে আদালতে তোলা হয়। সোহাগের মা আদালতে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, এই অমানুষের বাচ্চা আমার পোলাডারে মাইরা ফেলছে, মরণের সময় পানি পাবি না রে জানোয়ার। জেরিনও আদালতকে বলে, ও মারছে, আমার চোখের সামনে ও সোহাগরে মারছে। সারা দেশে নিশানের ফাঁসি চেয়ে মিছিল চলতে থাকে। উৎসুক জনতা নিশানদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে নিশানের দাদি দগ্ধ হয়। মারা যাওয়ার আগে দাদি শুধু নিশানের নাম ধরে ডাকতে থাকে। দৃশ্যপট বর্তমানে আসে। নিশান তার বন্ধু বাবুর সাথে দেখা করে। বাবু দুঃখ প্রকাশ করে বলে সে নিশানকে দেখতে যেতে পারে নাই। নিশান বলে যে তুই তো তাও 2বার গেছিলি, আব্বা তো একবারও যায় নাই। নিশান জেরিনের কথা জানতে চাইলে বাবু বলে যে সে জানে না জেরিন এখন কোথায় আছে। বাবু জানতে চায় নিশান ডিগ্রি পরীক্ষা দিছিল কিনা। নিশান বলে যে দিছিলাম, পাশ করতে পারি নাই। জেলখানায় কি আর পড়াশোনা হয়? জেল হলো একটা জাহান্নাম। এইখানে একজন আরেকজনকে পায়ের নিচে দাবায়া রাখতে চায়। কুত্তার মতো গন্ধ সুইকা একজনের দুর্বলতা বাইর কইরা ফেলে। নিশানের চোখে দেখা যায় তার জেল জীবনের দিনগুলি। তখন সবাই তার উপর আক্রমণ করত। ধীরে ধীরে নিশানও প্রতিরোধ করা শুরু করে। ইচ্ছা না থাকলেও নিজেকে বাঁচানোর জন্য অন্যের গায়ে হাত তুলত। নিশান দাদির মৃত্যুর কথা মনে করে বলে, এখন আমার একটাই চাওয়া, সবাই যেন আমাকে মাফ করে দেয়। মাফ না পাওয়া পর্যন্ত আমার মুক্তি নাই। এরপর নিশান বাড়ি ফিরে গেলে নিশানের বাবা জানায় এলাকার মানুষ এসে নিশানের বাবাকে শাসিয়ে গেছে। কোনো দাগি আসামির এই এলাকায় জায়গা হবে না। বাবা নিশানকে বলে, এবার তুই জীবনের একটা লক্ষ্য খুঁজা বের কর, যে লক্ষ্য নিয়ে তুই বাঁচবি। তুই এখান থেকে চলে যা, অন্য কোথাও গিয়ে নিজের মতো করে বেঁচে থাক। পরদিন সকালে নিশান বেরিয়ে পড়ে। যাওয়ার পথে সে একবার সোহাগের বাড়িতে যায়, সোহাগের মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু নিশান সোহাগের বাড়িতে ঢোকা মাত্রই সোহাগের মা নিশানকে দেখেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আর সাথে সাথেই মানুষজন জড়ো হয়ে যায়। সোহাগের মা বলে যে আমার পোলাডারে মাইরা শখ মিটছে না, অহন তুই আমারে মারতে আসছিস, আমারে? নিশান কিছু বলারই সুযোগ পায় না, আর সেখান থেকে বেরিয়ে আসে। তারপর সে চলে যায় রাজশাহীতে তার বোনের বাসায়। কিন্তু একবার যার গায়ে জেলের দাগ লাগছে তাকে কি আর কেউ ভালো চোখে দেখে? নিশানকে দেখেই তার বোন জামাই তার বোনের সাথে রাগারাগি করতে থাকে, যেটা পাশের রুমে বসে নিশান শুনছিল। তাই সে আর দেরি না করে সেখান থেকে বেরিয়ে যায়। দু একদিন ভবঘুরে হয়ে রাস্তায় ঘোরার পর নিশান একটা সুপার শপে সেলসম্যানের চাকরি নেয় এবং ছোট্ট একটা বাসা নিয়ে থাকে। একদিন নিশানের বাবা নিশানকে দেখতে আসে আর তাকে বলে যে সে নিশানের জন্য একটা পাত্রী দেখছে। মেয়েটা বেশ ভালো, সমস্যা একটাই, মেয়েটা কথা বলতে পারে না। মেয়ের বাবার ব্যবসা বাণিজ্য আছে, বিয়ে করলে সেগুলা নিশানকেই দেখাশোনা করতে হবে। ঘর সংসার হবে, জীবনের একটা লক্ষ্য হবে। নিশানের বাবার মনে হইছে বিয়েটা হলে ভালোই হবে। তারপরও বাকি সিদ্ধান্ত সে নিশানের উপরেই ছেড়ে দেয়। এমনিতেই জীবনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, তাই নিশান আর বাবাকে না করে না। বাবার দেয়া ঠিকানা নিয়ে নিশান একদিন ওই মেয়েটার বাড়িতে যায়। মেয়েটার নাম ছিল লিখন। বাড়িতে ঢোকার পর মেয়েটার কাজিন নিশানের সাথে দুষ্টামি করতে থাকে। তখন লিখন বেরিয়ে আসে আর কাজিনকে তাড়িয়ে দেয়। সেদিন নিশান আর বেশি কিছু বলতে পারে না। এরপর একদিন তার একটা রেস্টুরেন্টে দেখা করে, কিন্তু সেদিনও লিখনের কাজিন সাথে আসে। নিশানের চুপ থাকা দেখে কাজিন বলে যে কি হলো, চুপ করে আছেন কেন, প্রশ্ন করেন। নিশান বলে, আচ্ছা বিয়ের পরও কি আপনি থাকবেন, সব কথা আপনিই বলবেন? কাজিন বলে, তা কেন হবে, সাইন ল্যাঙ্গুয়েজ শিখে নিবেন। নিশান বলে, না আমি ভাবলাম একটার সঙ্গে একটা ফ্রি। বলতে বলতে নিশানের একটা ফোন কল আসে। নিশান ফোন ধরে বলে, হ্যাঁ বাবু, সত্যি? আচ্ছা আচ্ছা, আমি এখনই আসতেছি। মানে নিশানের কথা শুনে মনে হয় যে সে তার গার্লফ্রেন্ডকে বাবু বলতেছে। আসলে বাবু হলো নিশানের সেই বন্ধু। ফোন রেখে নিশান বলে, আপনারা হয়তো একটা কথা জানেন না, আমি কিছুদিন আগে জেল থেকে বের হইছি, মার্ডার কেসের আসামি ছিলাম। কথাটা শুনে লিখনরা চমকে যায়। নিশান বলে, দেখেন আমি হইতাছি পচা শামুক, এই পচা শামুকে পাকাইটেন না। নিশানের কথাগুলো লিখন কিভাবে নেয় সেটা ঠিক বোঝা যায় না।
হয়তো নিশানের সততা লিখনের ভালো লাগে, আর তাই একদিন লিখন কাস্টমার হিসেবে নিশানের সুপার শপে যায় এবং একটা চকলেট কেনে আর বেরিয়ে আসে। নিশান যখন ডিউটি শেষ করে বাইরে বের হয় তখন দেখতে পায় লিখন তার জন্য দাঁড়িয়ে আছে, একা। এবার আর তার কাজিন সাথে নাই। এবার থেকে লিখন নিজের কথা নিজেই প্রকাশ করা শুরু করে, যে ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছিল। লিখন তার ফোনে টেক্সট আকারে মনের কথাগুলো বলে। লিখনের প্রথম কথা ছিল, আমরা কি এখানেই কথা বলবো নাকি অন্য কোথাও? নিশান হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর লিখন থেমে যায়। নিশান পিছনে তাকায়। এবার লিখন দারুণভাবে নিশানকে প্রপোজ করে। লিখন টেক্সটের মাধ্যমে বলতে থাকে, আপনার সততা আমার ভাল লাগছে, কিন্তু আপনি এত কুত্তা মারা হ্যান্ডসাম। নিশান কিছু বলতে যাবে, লিখন তাকে থামিয়ে দেয় আর আবারও বলতে থাকে, আমার আগেও একটা বিয়ে হয়েছিল। ছেলেটা টাকা পয়সা মেরে আমার কাজিনকে নিয়ে বিদেশ ভাগছে। এখন এই একটাই আশা, আমরা দুজনই ডানা ভাঙা দুইটা কাউয়া, গেবন যুদ্ধে পরাজিত। সহসাই যদি মার্ডার করার কোনো প্ল্যান না থাকে, আগামী কদিন আপনার বিকেলগুলো আমাকে দেবেন। আমি পচা শামুকে ভয় পাই না। এবার নিশান বলে যে, আচ্ছা, আমি ভেবে আপনাকে জানাবো। এরপর দুজন দুদিকে চলে যায়। নিশান যখন হেঁটে বাসায় যাচ্ছিল তখন রাস্তায় দেখা হয় জেল জীবনের এক বন্ধুর সাথে, যে কিনা নিশানকে বলে, আমরা ছাড়া তোর কোনো বন্ধু নাই, আমগো ছাড়া তুই থাকতে পারবি না। নিশান কিছু না বলে চলে যায় আর ক্লান্ত শরীরে লিখনের কথাগুলো ভাবতে থাকে। তখন নিশানের সেই পুরনো বস তাকে ফোন করে আর আবারও কাজে যোগ দিতে বলে। নিশান বসকে জানিয়ে দেয়, সেটা আর হবে না, আমি এভাবেই ভালো আছি। মানে নিশানের অতীতগুলো ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরতে চাচ্ছে। পরদিন নিশান যখন তার কর্মস্থলে যায় তখন সেখানকার মালিক বলে যে, আপনার আর কাজে আসতে হবে না। নিশান জানতে চায়, আমার অপরাধটা কি? তখন দোকান মালিক নিশানকে একটা ভাইরাল ভিডিও দেখায়, যেখানে সোহাগের মা কান্না করতে করতে বলছে, নিশান জেল থেকে ছাড়া পাইছে, ও আমার ছেলেরে খুন করছে, এবার আমারে খুন করব। ও আমার বাড়ি পর্যন্ত আইসা পড়ছিল আমারে হুমকি দেওয়ার জন্য। আমি দেশবাসীর কাছে ওর বিচার চাই। ভিডিওটা দেখে নিশান খুব হতাশ হয়ে যায়। ঠিক এ সময়ই লিখন তার কাছে আসে কথা বলতে। তখন নিশান তাকে খুব করে অপমান করে তাড়িয়ে দেয়। সেই ভাইরাল ভিডিওটা নিশানের বোনও দেখে আর নিশানকে বাড়িতে যেতে বলে। তখন নিশান তার বোনের বাড়িতে যায়, কিন্তু গিয়ে দেখে যে তার বোন জামাই তার বোনকে অনেক অত্যাচার করেছে, শুধুমাত্র নিশানের কারণে। যেটা দেখে নিশান একদম কেঁদে ফেলে আর বলে যে, আমি আর জীবনে তোর বাড়িতে আসবো না আপা। নিশান যখন সেখান থেকে বের হয় তখন তাকে ঘিরে লোকজন স্লোগান দিতে থাকে, নিশানের ফাঁসি চাই। নিশান যখন বাড়িতে ঢোকে তখন তার বাবা গালে জোরে একটা চর বসিয়ে দিয়ে বলে, কেন গিয়েছিলি সোহাগের মার বাড়িতে? নিশান বলে, মাফ চাইতে গেছিলাম। সেখানে উপস্থিত এলাকার কমিশনার সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিল। তারা বলে যে, আমরা যতদূর জানি তুমি তাকে হুমকি দিতে গিয়েছিলে, যত দ্রুত সম্ভব তুমি এই এলাকা ছেড়ে চলে যাও। তখন নিশানের বাবা বলে, তুই রাজশাহী চলে যা, লিখনকে বিয়ে কর, তোর জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। আর কোনো উপায় না থাকায় নিশান রাজশাহী চলে যায়। এবার নিশান যখন রাজশাহীতে নামে তখন হঠাৎই সে জেরিনকে দেখতে পায়। জেরিন একটা গাড়িতে করে চলে যাচ্ছিল। এত বছর পর জেরিনকে দেখতে পেয়ে নিশান পাগলের মতো পিছু নিতে শুরু করে আর বাবুকে ফোন দিয়ে খুব এক্সাইটমেন্টের সাথে বলে, আমি তো জেরিনের দেখা পাইছি রে, জেরিন রাজশাহীতেই আছে। বাবু বলে যে, তাতে কি হইছে, শোন, জেরিন এখন তোর অতীত, তুই ওকে ভুলে যা, লিখনকে বিয়ে কর, তোর বাপও খুশি হবে, ওকে বিয়ে করলে তুইও সুখে থাকবি। কিন্তু নিশানের মন তো আর মানে না। এইখানে আমার একটা মজার জোক মনে পড়ে গেল। একদিন নিশান বাবুকে বলে, দোস্ত, আমি তো জেরিনকে একদম ভুলে গেছি। বাবু নিশানকে কংগ্রাচুলেশন জানায়। নিশানের বাথরুম চাপে, সে বাথরুমে যায় আর কাঁদতে কাঁদতে বের হয়। বাবু জিজ্ঞেস করে, কি রে দোস্ত, কান্দিস কেন? নিশান বলে, দোস্ত, জেরিনের হলুদ রং পছন্দ ছিল। বলতে পারবেন নিশান কেন কাঁদতেছিল? যাই হোক, মুভিতে আসি। নিশান রাজশাহীতে এসেছিল লিখনকে বিয়ে করে নতুন জীবন শুরু করার জন্য, কিন্তু সে জেরিনকে দেখে তার পিছু পিছু ছুটছিল। ঠিক এ সময়
পিছন থেকে কিছু লোক নিশানকে মুখোশ পরিয়ে তাকে কিডন্যাপ করে গাড়িতে তোলে আর তাকে নিয়ে যাওয়া হয় এই সময়ের বড় একজন চোরাকারবারি রবির কাছে। রবি হচ্ছে সেই লোক একটা সময় নিশান যার সাথে ইন্ডিয়া থেকে মাল আনতো। সবশেষ বর্ডার পার হওয়ার সময় রবির পায়ে গুলি লাগে। রবিকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে নিশানের দেরি হয়ে যায় আর জেরিনের বিয়ে হয়ে যায়। সেই রবি আজ বড় মাপের ডন হয়ে গেছে। রবি নিশানকে বলে যে এখন থেকে তুই আমার হয়ে কাজ করবি এবং আমার বাড়িতেই থাকবি। পাশেই একটা মেয়ে খেলা করছিল। নিশান মেয়েটার দিকে তাকিয়েছিল। তখন রবি বলে যে ওর নাম কুশলী, আমার সৎ মেয়ে। আমার একটা ছেলে আছে, একদম আমার মতো দেখতে হইছে, তবে তোর চেহারার সাথে কুশলীর চেহারার অনেকটা মিল আছে। বলেই রবি হাসতে থাকে আর বলে কিছু মনে করিস না, মজা করলাম। বলতে বলতে সেখানে জেরিন চলে আসে। দুজনই দুজনকে দেখে একদম বাকরুদ্ধ হয়ে যায়। নিশানের বুঝতে বাকি থাকে না যে জেরিন রবিকে বিয়ে করছে। একসময় রবি যখন বাসায় ছিল না, তখন জেরিন নিশানকে বলে তুমি আবার আমার জীবনে কেন ফেরত এসেছো? আজ এক্ষুনি এখান থেকে চলে যাও। নিশান জিজ্ঞেস করে কুশলী কার মেয়ে? ও কি আমার মেয়ে? সোহাগ যে রাতে মারা যায় ওই রাতের ঘটনার কথা চিন্তা করে নিশান এই কথা বলে। জেরিন তখন বলে যে কুশলী আমার আর সোহাগের মেয়ে, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমি কিন্তু কুশলীকে বলে দেব যে তুমি ওর বাবার হত্যাকারী। নিশান বলে আর কেউ না জানুক, তুমি তো জানো ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। নিশান রবির বাড়িতে থাকা শুরু করে। এতদিন রবির কুশলীর উপর একটা খারাপ নজর ছিল। সৎ মেয়ে হওয়ায় রবি কুশলীকে নিজের মেয়ে মনে করত না। এবার নিশান রবির এই কুকর্মে বাধা হয়ে দাঁড়ায়, যে কারণে নিশানের প্রতি কুশলীর একটা ভালো ধারণা সৃষ্টি হয় এবং দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। একদিন নিশানের কাছে একটা ফোন কল আসে। নিশান ইন্ডিয়া থেকে রঞ্জিত নামের যে বসের কাছ থেকে মাল আনতো, সেই রঞ্জিত তাকে ফোন দিয়ে বলে শুনলাম তুই রবির বাড়িতেই আছিস। ওই ক্ষণিকের ছেলে আমার টাকা মাইরা বড়লোক হইছে, তুই ওর দলেই থাক, আরও কি করে না করে সব খবর আমাকে দিবি। এদিকে রবি একদিন নিশানকে জিজ্ঞেস করে রঞ্জিত দা কি তোকে ফোন টোন দেয়? নিশান না করে। ধীরে ধীরে নিশানের অতীত তাকে আবারও আঁকড়ে ধরতেছিল। কুশলীকে দেখার পর থেকে তার প্রতি একটা অদ্ভুত রকমের টান অনুভব করতে থাকে নিশান। তার মনে হতে থাকে এটা তার নিজেরই মেয়ে। সে কুশলীর হাতে একটা বাঁশি দিয়ে বলে কখনো কোনো বিপদে পড়লে এই বাঁশিতে ফু দিলেই নিশান এসে হাজির হবে। একদিন কুশলী তার দাদিকে ফোন করে বলে এখানে আমার একটা বন্ধু হয়েছে, নাম নিশান। একথা শুনেই কুশলীর দাদি অর্থাৎ সোহাগের মা রবির বাড়িতে চলে আসে আর নিশানের সাথে খুব খারাপ ব্যবহার করে। শুধু নিশান না, জেরিনকেও সে রাগ করে আর বলে যে তুমি নিশানের সাথে যোগাযোগ করছো তাই না? আমি কিন্তু কুশলীরে সব বলে দেব যে ও আমার ছেলের হত্যাকারী। এসব কথা শোনার পর জেরিন নিশানের সাথে আরও খারাপ ব্যবহার করতে থাকে এবং তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও। নিশান বলে আমার আব্বা সব সময় বলতো জীবনের একটা লক্ষ্য খুঁজা বের কর। কোনো লক্ষ্য কোনোদিন খুঁজা পাই নাই, কিন্তু আজ মনে হইতেছে আমি আমার জীবনের লক্ষ্যটা খুঁজে পেয়েছি। সেটা হলো কুশলী। ও আমার রক্ত, কিন্তু ও তোমার পরিচয়ই বড় হবে। আমি শুধুমাত্র একটা বডিগার্ডের মতো ওকে পাহারা দিয়ে নিরাপদে রাখার চেষ্টা করব। আর সব খারাপ মানুষদের হাত থেকে ওকে রক্ষা করতে পারলেই আমার জীবনটা সার্থক। আমি একজন দাগী আসামি, আমার জীবনে কেউ নেই। দয়া করে অন্তত এই সুখটুকু আমার জীবন থেকে তুমি কেড়ে নিও না। এদিকে রবি নিশানকে দিয়ে তাদের বস রঞ্জিতের সাথে কথা বলায় এবং রঞ্জিতকে জানায় যে টাকার জন্য রবি আর রঞ্জিতের মধ্যে ঝামেলা চলছে। দাদা আপনি বাংলাদেশে আসেন, আপনার সব টাকা আমি পরিশোধ করে দেব। টাকার কথা শুনে রঞ্জিত বলে ঠিক আছে আমি আসব, কিন্তু কোনো বেইমানি কিন্তু আমি বরদাস্ত করব না। এরপরে রবি নিশানকে নিয়ে রঞ্জিতের সাথে দেখা করার জন্য আসে, কিন্তু রবির মনে সমঝোতা করার কোনো ইচ্ছা ছিল না। রবির প্ল্যান ছিল রঞ্জিতকে ডেকে এনে তাকে শেষ করে দিবে, তাই সে গোলাগুলি শুরু করে দেয়। রঞ্জিতের গায়ে একটা গুলি লাগে আর সে ওই অবস্থায় পানিতে ঝাঁপ দেয়। নিশান আর এই ঝামেলায় জড়াতে চায় না, তাই সেও পানিতে লাফ দিয়ে কোনো মতে পালিয়ে যায়। রঞ্জিত কোনো মতে পালিয়ে বাঁচে আর সে মনে করে যে নিশান এবং রবি
দুজন মিলে তার সাথে বেইমানি করছে। তাই রবিকে শায়েস্তা করার জন্য কুশলীকে রবির মেয়ে মনে করে রঞ্জিতের লোকেরা কুশলীকে কিডন্যাপ করে নিয়ে যায়। কুশলীকে কোথাও খুঁজে না পেয়ে জেরিন আর নিশান পাগল প্রায় হয়ে যায়। বুঝতে বাকি থাকে না যে রবি আর রঞ্জিতের ঝামেলার বলি হয়েছে কুশলী। তাই নিশান রবিকে ধরে আচ্ছা মতো কেলানি দেয় আর রঞ্জিতের সব টাকা ফেরত দিতে বলে। রবি কিছুতেই দিতে রাজি হচ্ছিল না। নিশান যখন তাকে শেষ করে দিবে তখন রবি তার ছেলেকে দেখিয়ে বলে, আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমাকে ছেড়ে দে। সন্তানের দোহাই শুনে নিশানের মায়া হয়, কারণ সেও তো কুশলীর বাবা। নিশান রবিকে ছেড়ে দেয়। রবি নিশানকে সব টাকা বুঝিয়ে দিয়ে ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। নিশান টাকার ব্যাগ আর জেরিনকে নিয়ে একটা গাড়িতে ওঠে। তখন জেরিনের দাদিও উঠে পড়ে। নিশান বলে যে, কি ব্যাপার, আপনি উঠলেন যে? দাদি বলে, আমিও যাব। আমারে নামতে বললেও আমি নামব না। নিশান বলে, দেখেন, আমাদের হাতে 10-12 ঘন্টা সময় আছে। কুশলীরে নিয়া যদি বর্ডার ক্রস কইরা ফেলে ওরে আর পাওয়া যাইব না। দাদি বলে, আমার নাতিন যেখানে আমিও সেখানে, আমি যাবই। নিশান চিৎকার করে বলে, আরে কুশলী আপনার নাতিন। না বলার আগেই জেরিন তাকে থামিয়ে দেয়। এবার তারা একটা রেল স্টেশনে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। একটা ছেলে এসে নিশানের হাতে একটা ফোন দিয়ে যায়। তখন সেই ফোনে একটা কল আসে। রঞ্জিত বলে, তোকে অনেক বিশ্বাস করছিলাম রে। নিশান বোঝানোর চেষ্টা করে, রঞ্জিত দা, গাদ্দারি আমি করি নাই। রবি তলে তলে প্ল্যান কইরা আমারে ফাঁসাইয়া দিছে। আমি তোমার টাকা নিয়ে আসছি। রঞ্জিত বলে, তাহলে রবিকে আসতে বল। রবি আসবে, ওর মেয়েকে নিয়ে যাবে। নিশান বলতে থাকে, রবি আসবে না, কুশলী ওর মেয়ে না, কুশলী আমার মেয়ে, আমিই ওর বাপ। কুশলী চিৎকার করে বলে, আম্মু, তোমরা এখানে আসবা না, আমাকে যা খুশি করুক। নিশান জানতে চায়, টাকা নিয়ে কই যেতে হবে? রঞ্জিত বলে, বর্ডারের কাছে মাটিকাটা নামে একটা গ্রাম আছে, টাকা নিয়ে এইখানে চলে আয়। কিন্তু টাকা পয়সা নিয়ে তোর মেয়েকে ছেড়ে দেব, তোরে আমি ছাড়ব না। তোর কারণে আমার 2জন লোক মারা গেছে। গাদ্দারি আমি একদম পছন্দ করি না। একলা আসবি তুই। নিশান ফোন রেখে গাড়ি থেকে টাকার ব্যাগটা নেয় আর জেরিনকে বলে, এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। একটুও কষ্ট লাগতেছে না, বরং শান্তিই লাগতেছে। বারবার মনে হইতাছে কিছু তো একটা রাইখা যাইতে পারতেছি। জেরিন, কুশলীরে খুব ভালো কইরা মানুষ করবা। জেরিন নিশানের হাত ধরে কেঁদে ফেলে আর বলতে থাকে, কুশলী তোমার মেয়ে না নিশান। নিশান হেসে বলে, এই একই কথা আর কতবার বলবা? জেরিন বলে, তোমার মতো আমারও সন্দেহ ছিল, তাই আমি কুশলীর ডিএনএ টেস্ট করাইছি, ও সোহাগের মেয়ে। নিশান বাকরুদ্ধ হয়ে যায়। হঠাৎ তার বুকে যেন পাথর চাপা দেয়া হইছে। সে কাঁপা কাঁপা গলায় জেরিনকে বলে, জেরিন, ডিএনএ টেস্ট ভুল হয় না? জেরিন বলে, ভুল না নিশান, ওর দাদির সাথে হুবহু মেলে, তোমার সাথে মেলে না। শুধু শুধু নিজের জীবনটা দিও না নিশান। তুমি থাকো, আমি টাকাটা নিয়ে যাই। ওদেরকে অনুরোধ করি। নিশান আর নিজেকে ধরে রাখতে পারে না। কান্না চেপে ধরে আড়ালে চলে যায় আর বুক ফাটা চিৎকার করে কাঁদতে থাকে। তখন তার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে। সারা জীবন শুধু সে সবার মনে কষ্টই দিয়ে গেছে। নিশান বলতে থাকে, সোহাগের মা, জেরিন, আমার দাদি, এই অপরাধবোধের একটা পাথর না আমার বুকের ভেতরে চাপ দিয়া ধরে থাকে। নিশান বাবাকে ফোন দেয় আর বলে, আব্বা, আপনি আমারে মাফ করে দেন। বাবা বলে, নিশান, আমি তোরে বলতে গিয়েও বলতে পারি নাই রে। আমি তোরে ঘৃণা করি নাই রে আব্বা। আমার মা তোরে মাফ করে দিছে, আমি তোরে মাফ করব না কেন? নিশান নিশান করতে করতে মারা গেছে তোর দাদি, আমিও তোরে মাফ করে দিছি বাবা। নিশানের যেন একটু হালকা লাগে। এরপর সে বেরিয়ে আসে আর টাকার ব্যাগ 2টা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। রঞ্জিতের দেয়া ঠিকানায় গিয়ে নিশান দূর থেকে বলে, টাকা নিয়ে আসছি, কুশলীরে ফেরত দাও। রঞ্জিতের লোক এসে টাকার ব্যাগ নেয় আর রঞ্জিত কুশলীকে সামনে যেতে দেয়। কুশলী নিশানকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বাবাকে মেরেছ? নিশান বলে, হ্যাঁ, আমার কারণেই তোমার বাবা মারা গেছে। কুশলী বলে, ওরা যে বলছিল তোর বাবা তোকে নিতে আসবে, তাহলে তুমি কি আমার বাবা? নিশান কিছু বলার আগেই রঞ্জিত কুশলীকে টান দেয় আর নিশানকে শ্যুট করতে চায়। তখন কুশলী রঞ্জিতের হাতে আঘাত করে
গানটা ফেলে দেয়। নিশান ফাইটিং শুরু করে। সবাইকে ভালোই শায়েস্তা করতেছিল সে, কিন্তু হঠাৎ পিছন থেকে তার মাথায় আঘাত করা হয়। পড়ে যায় নিশান। রঞ্জিত বলে, তোর মেয়েকে ইন্ডিয়া নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ওকে বেচে দেব। প্রতিদিন নতুন নতুন লোকেরা তোর মেয়েকে। রঞ্জিত কুশলীকে নিয়ে যাচ্ছিল, তাকে বাধা দেওয়ার মতো শক্তি নিশানের ছিল না। রঞ্জিত কুশলীকে নিয়ে প্রায় বর্ডার ক্রস করবে, তখন নিশান কোনো মতে উঠে দাঁড়ায় আর একটা ঠেলাগাড়িতে আগুন ধরিয়ে রঞ্জিতের দিকে নিয়ে যায়, যাতে করে বর্ডার গার্ড আগুনের আলোতে সবাইকে দেখে আর ফায়ার করতে থাকে। রঞ্জিত কুশলীকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়, কিন্তু নিশানের গায়ে একটা গুলি লাগে। কুশলী নিশানকে ধরে নিয়ে রওনা দেয়। নিশান কুশলীকে জেরিনের কাছে ফিরিয়ে দেয়। তখন নিশানের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে আর সে মাটিতে ঢলে পড়ে। সোহাগের মা দৌড়ে গিয়ে একটা ঠেলাগাড়ি নিয়ে আসে আর নিশানকে বাঁচানোর চেষ্টা করে। নিশান সবার কাছে মাপ চায়। সোহাগের মা যেহেতু নিশানকে বাঁচানোর চেষ্টা করে, তাই মুখে না বললেও মন থেকে সে ঠিকই নিশানকে মাফ করে দিছে। জেরিন বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আর কান্না করতে করতে বলে, সেদিন যদি তুমি আমার বাবার সাথে দেখা করতে আসতে, তাহলে আজকের এই দিনটা আমাদের কারোরই দেখতে হতো না। জেরিন, কুশলী ও তার দাদি মিলে নিশানকে বাঁচানোর জন্য ঠেলাগাড়িতে করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু নিশানের তো সময় শেষ। তার জীবনের সমস্ত সুখের স্মৃতিগুলো তার চোখে ভাসতে থাকে এবং কল্পনা করতে থাকে যে সবাই তাকে মাফ করে দিয়েছে। গল্পটা এখানেই শেষ হয়। মুভিটা দেখে আমার একটা কথাই মনে হয়েছিল, অভাগা যেদিকে যায় দুকুল শুকিয়ে যায়। এবার ঈদের মুভিগুলোর মধ্যে দাগি এবং জংলি মুভি দুইটাই আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে কোনটা? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।